আজকে আমরা আলোচনা করব মধ্যযুগ উপমহাদেশ বা বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করব। উপমহাদেশ বা বাংলা ইসলামের আবির্ভাব নিয়ে আমরা আলোচনা করব। তো স্টেপ 1-এ সংক্ষিপ্ত আলোচনা দেশে যে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিল, মানে মেয়ার জামাই ছিল মোহাম্মদ বিন কাসিম, ভারতীয় উপমহাদেশের সিন্ধুতে মুসলমান অধিকার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ শাসনকর্তা ছিল। তিনি তার মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিম তাকে ভারতীয় উপমহাদেশে সিন্ধুতে আক্রমণ করার জন্য পাঠিয়েছিল এবং সিন্ধুতে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমানদের বিজয় কেবল তখন সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধু সিন্ধু এবং মুলতান এই দুইটা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মুসলিমদের শাসন ব্যবস্থা। পরবর্তীতে বিন কাসিমের পদাঙ্ক অনুসরণ করে, বিন কাসিমের অনুসরণ করে সুলতান মাহমুদ এবং মুহাম্মদ গুরি ভারতবর্ষে আগমন করেন এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সুলতান মাহমুদ যে সোমনাথ মন্দির আক্রমণ করেন তার অবস্থান ভারতের গুজরাটে। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি শোচনীয়ভাবে পরাজিত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন, কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন তিনি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতের মুসলমান শাসনের ইতিহাসে একটি চূড়ান্ত নিষ্পত্তি ঘটনা ছিল। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা দেখি প্রথমে কী দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। আরবদের সিন্ধু জয়ের সময় রাজা ছিল দাহির ছিল। অর্থাৎ আরবরা যখন সিন্ধু জয় করেছিল তখন সিন্ধুর রাজা ছিল দাহির। গজনীর শাসনকর্তা ছিল সুলতান মাহমুদ। তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 1000 খ্রিস্টাব্দ সময়ে থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার। অর্থাৎ গজনীর সুলতান মাহমুদ তিনি 17 বার কী করছে ভারতবর্ষ আক্রমণ করেছিল। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুট করা ছিল তার উদ্দেশ্য। সুলতান মাহমুদের রাজসভার কবি ছিলেন ফেরদৌসী ছিল। ইতিহাসে মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম মোহাম্মদ গুরি নামে পরিচিত। তাহলে মোহাম্মদ গুরির আসল নাম ছিল মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তো তরাইনের এই দুটি যুদ্ধ সংঘটিত হয় মোহাম্মদ গুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দিয়ে। অর্থাৎ মোহাম্মদ গুরি এবং পৃথ্বীরাজ চৌহান এই দুইটা যুদ্ধ সংঘটন করে। একটা যুদ্ধ, প্রথম যুদ্ধের নাম ছিল যে তরাইনের প্রথম যুদ্ধ, পরবর্তী আরেকটা যুদ্ধের নাম ছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তো তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয় এবং তিনি নিজের দেশে চলে যায়, এবং পরবর্তীতে আবার যখন পৃথ্বীরাজের সেনার সাথে আবার যখন যুদ্ধ হয় তখন সেটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজিত হয় এবং মোহাম্মদ গুরি বিজয় লাভ করেন। প্রাচীন বাংলার ইতিহাসের সমাপ্তি ঘটে সেন বংশের রাজা লক্ষণ সেনের মধ্য দিয়ে প্রাচীন বাংলার ইতিহাসের সমাপ্ত হয়েছিল। বাংলা মুসলিম শাসন বা প্রথম মুসলিম বিজেতা ছিল আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে। বখতিয়ার খলজি অধিবাসী ছিলেন আমরা জানি আফগানিস্তানে ছিলেন, গরমশিরের ছিল তার অবস্থান ছিল। ভারতের প্রথম মুসলিম রাজ্য স্থাপিত হয় সিন্ধু এবং মুলতান। অর্থাৎ ভারতের প্রথম দুইটা রাজ্য মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছিল, সেটা ছিল সিন্ধু এবং মুলতান ছিল। মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেছিল 1204। বখতিয়ার খিলজি নদিয়া প্রবেশ করেছিল 17-18 জন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিল। বখতিয়ার খিলজি তার রাজধানী স্থাপন করেন দিনাজপুরের দেবকোটে। বখতিয়ার খিলজি মৃত্যুবরণ করেন 1206 সালে দেবকোটে আলী মর্দানের হাতে। এনে খেয়াল করে দেখেন 1204 সালে কিন্তু তিনি এই বাংলা আক্রমণ করে এবং বাংলা অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ বাংলা দখল করেছিলেন বখতিয়ার খলজি। পরবর্তীতে 1206 সালে আবার দেবকোটে তিনি আলী মর্দানের হাতে তিনি মারা যান। তো এখানে টপ ইনফরমেশন দিয়েছে যে শাহী বাঙ্গালা নামে বলা হয় ইলিয়াস শাহকে। ইলিয়াস শাহী বংশ উচ্ছেদ করেন রাজা গণেশ। দাস বংশের প্রতিষ্ঠা ছিল কুতুবুদ্দিন আইবেক। বখতিয়ার খলজি বিহার জয় করে 1203। ফেরদৌসী ছিলেন গ্রন্থের রচয়িতা। ফেরদৌসী যে গ্রন্থ লিখেছিলেন সেটা হচ্ছে শাহনামা। বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি বীর ছিল। তো আমরা এদিকে যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে দিল্লি সালতানাত বংশের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। যে দিল্লির সালতানাত বংশ যদি আমরা খেয়াল করে দেখি যে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ মধ্যবর্তী সময়ে ভারতের রাজত্বকারী একাধিক মুসলিম রাজা ছিল। রাজ্যগুলোকে দিল্লির সালতানাত নামে রাজ্য ছিল, সেই রাজ্যগুলোকে দিল্লির সালতানাত বলা হয়। এ সময় বিভিন্ন তুর্কি এবং আফগান রাজবংশ যেমন খিলজি রাজবংশ, তুগল রাজবংশ, লোদির রাজবংশ দিল্লি শাসন করেছিল। তো আমরা খেয়াল করি একে একে যাই। আমরা দেখা যায় প্রথম দাস বংশ থেকে আমরা শুরু করি যে 1206 থেকে 1229 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা দাস বংশের শাসন ছিল। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত দাস বংশের ইতিহাস ছিল। কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রথম স্বাধীন সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবেক। তিনি প্রথম জীবনে মোহাম্মদ গুরির একজন কৃতদাস ছিলেন। কুতুবুদ্দিন আইবেক ছিলেন তুর্কিস্তানের বাসিন্দা। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ছিলেন কুতুবুদ্দিন আইবেকের দাস বংশ বা তুর্কির বংশের শাসনের সূত্রপাত। অর্থাৎ দিল্লি যখন আক্রমণ করেছিল তখন কিন্তু আক্রমণ করেছিল আমরা জানি যে মোহাম্মদ গুরি তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিল। আক্রমণ করার পর ভারতবর্ষে যখন দিল্লি আক্রমণ করেন তখন দেখা যায় যে ভারতবর্ষ মোহাম্মদ গুরির আন্ডারে চলে আসে। তখন মোহাম্মদ গুরির আন্ডারে যখন ভারতবর্ষে চলে আসে তখন মোহাম্মদ গুরি তো আর ভারতের রাজত্ব করবেন না, কারণ তার তো নিজের একটা রাজ্য ছিল, ওই রাজ্যে তিনি রাজা ছিলেন। তো তিনি যখন ভারত আক্রমণ করে ভারত যখন নিজের আন্ডারে নিয়ে আসছেন তখন তিনি কাকে রাজা বানিয়ে তিনি নিজ দেশে চলে যাবেন তখন তিনি ভাবতে থাকেন। পরবর্তীতে তার দাস
অর্থাৎ তার যে চাকর ছিল কুতুবউদ্দিন আইবেক, তিনি কি করেন, মানে তখন মোহাম্মদ ঘুরি কী করেন, ওই চাকরকে বলছে যে তুমি দিল্লির সিংহাসনে বসে দিল্লি শাসন করো, আমি আমার নিজের দেশে চলে যাই। তখন এই কুতুবউদ্দিন আইবেককে তখন দিল্লির সিংহাসনে বসিয়ে তিনি চলে গিয়েছিলেন, তারা রাজ্যে ফিরে চলেছিলেন। এটাই এখানে বলছে যে কুতুবউদ্দিন আইবেকের রাজত্ব। ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ দিল্লি সিংহাসন আরোহণ করেন। কুতুব মিনারের কাজ ইলতুৎমিশ সম্পন্ন করেছেন। সুলতান ইলতুৎমিশ প্রথম আরবীয় মুদ্রা প্রচলন করেন, রুপিয়া নামে তিনি পরিচিত করেছিলেন। ঐতিহাসিক লেন পুল তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে। তো ইলতুৎমিশ তিনি 1211 খ্রিস্টাব্দে তিনি এই দাস বংশের একজন রাজা ছিল, তিনি ক্ষমতায় বসেছিলেন। তারপর আছে সুলতান রাজিয়া, দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী ছিলেন কিন্তু সুলতান রাজিয়া ছিলেন। তিনি 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। ইলতুৎমিশের কন্যা ছিল রাজিয়া, 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। অর্থাৎ ইলতুৎমিশের কন্যা ছিল সুলতান রাজিয়া ছিল। গিয়াসউদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। বলবন 60 বছর বয়সে গিয়াসউদ্দিন বলবন নামে নামকরণ করে দিল্লি সিংহাসনে আরোহণ করেন। শাহী দরবারে মর্যাদা পুনরুদ্ধার করে বলবন রক্তপাত এবং কটূরনীতি অবলম্বন করেছিলেন। তাহলে গিয়াসউদ্দিন বলবনকে আমরা বিভিন্ন বলতে পারি যে রক্তপাত এবং কটূরনীতির তিনি অবলম্বন করেছিলেন। তাই বিভিন্ন পরীক্ষা আসতে পারে ব্লাড অ্যান্ড আয়রনি পলিসি কে অবলম্বন করেছিল, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তারপর খিলজি শাসন আমরা দেখি 1290 থেকে 1320 পর্যন্ত খিলজি শাসন ছিল। জালালউদ্দিন খিলজি 70 বছর বয়সে দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আলাউদ্দিন খিলজি তিনি 1296 থেকে 1316 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ছিল আলাউদ্দিন খিলজি ছিল। সুলতান জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা ছিলেন। ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলে ছিল এবং মেয়ের জামাই ছিল তিনি। আলাউদ্দিন সুলতান জালালউদ্দিনকে হত্যা করে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ আলাউদ্দিন তিনি কী করেছেন, যে সুলতান জালালউদ্দিন ছিল তাকে হত্যা করে নিজে ক্ষমতায় গিয়েছিলেন। এটা বুঝতে হলে আপনাকে যে ভারতে একটা মুভি আছে, বলিউডের একটা মুভি, সেটা হচ্ছে আপনার পদ্মাবতী মুভিটা। এই পদ্মাবতী মুভিটা দেখলে বোঝা যাবে যে আলাউদ্দিন খলজি কীভাবে জালালউদ্দিনকে হত্যা করে তিনি নিজের সিংহাসনে আরোহণ করেছিলেন। এবং তিনি আলাউদ্দিন কিন্তু তার জালালউদ্দিনের মেয়েকেও বিবাহ করেছিলেন। অর্থাৎ জালালউদ্দিন ছিল সিংহাসন ছিল, তখন তার মেয়ে ছিল, মেয়ের সাথে আলাউদ্দিনের বিয়ে দিয়েছিল। এবং আলাউদ্দিন তেমন একটা ভালো শাসক ছিল না, তাই তিনি জালালউদ্দিনকে হত্যা করে নিজের সিংহাসনে বসেছিল। তারপর আছে তুগলক বংশ আছে যে গিয়াসউদ্দিন তুগলক, তিনি গাজী মালিক একজন তুর্কি কৃতদাস ছিলেন। মোহাম্মদ বিন তুগলক আছে যে 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত তুগলক শাসনের মধ্যে তিনি ছিলেন। 1325 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলকের আকস্মিক মৃত্যুর পর, মানে হঠাৎ মৃত্যুর পর, তার পুত্র জুমা খান মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে দিল্লি সিংহাসনে বসেছিলেন। ঈশ্বরী প্রসাদের মতে তিনি ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ সুলতান ছিলেন। জিয়াউদ্দিন বারেনি তাকে যুগের বিস্ময়কর সৃষ্টি বলে অভিহিত করেছেন। বিদেশি পর্যটক ইবনে বতুতা তাকে একাধারে দয়া সাগর ও রক্ত পিপাসু বলে অভিহিত করেছেন মোহাম্মদ বিন তুগলক। তো আমরা এদিকে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখা যায় যে ফিরোজ শাহ তুগলক আরেকজন আছে, তিনি 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। সিংহাসনে আরোহণ করে তিনি জনসাধারণের মঙ্গলার্থে জায়গির প্রথার পুনরাবৃত্তি করেন। তাহলে বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে জায়গির প্রথাকে মানে প্রবর্তন করেছিল, সেটা হচ্ছে ফিরোজ শাহ ছিল। তার সুদীর্ঘ 37 বছরের রাজত্বকালে জনগণের মঙ্গল সাধনে প্রায় 23 প্রকার খরের বিলোপ করেছিল, অর্থাৎ 23 প্রকার খর ট্যাক্স বিলোপ করেছিল। তিনি খারাজ, জাকাত, জিজিয়া এবং খুমস এই 4 প্রকার খর ধার্য করেন। সৈয়দ বংশ, তারপর আমরা আসি সৈয়দ বংশের খিজির খান। দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান ছিলেন। তিনি নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দাবি করতেন বলে ভারতে তার প্রতিষ্ঠিত বংশ হচ্ছে সৈয়দ বংশ। তো মুবারক শাহ 1424 খ্রিস্টাব্দে খিজির খানের মৃত্যুর পর তার পুত্র মুবারক শাহ সিংহাসনে আরোহণ করেন। তার পৃষ্ঠপোষকতায় ইয়াহিয়া বিন আহমদ তারিক ই মুবারক শাহী গ্রন্থখানি রচনা করেছিলেন। তো সৈয়দ বংশ পরবর্তীতে আমরা পাইতেছি যে লোদি বংশ, সেটা হচ্ছে ইব্রাহিম লোদি, আমরা খুবই পরিচিত। আমরা জানি যে লোদি বংশের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি ছিল। তার পিতা সিকান্দার শাহের মৃত্যুর পর 1517 খ্রিস্টাব্দে তিনি ইব্রাহিম শাহ উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং হত্যা করে দিল্লির সিংহাসনে দখল করেছিলেন। আর এভাবে দিল্লিতে সালতানাতের পতন ঘটে। অর্থাৎ যে লোদি বংশ আছে, লোদি বংশের মাধ্যমেই কী হয়েছে যে দিল্লির সালতানাতের পতন ঘটে। তো এখানে যে লোদি বংশ, এখানে খেয়াল করে দেখেন লোদি বংশের সম্পর্কে এখানে শুধু দেয়া আছে, শুধু ইব্রাহিম লোদি দেয়া আছে। তার মানে এই না যে শুধু ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের একজন শাসক, আরও আছে কিন্তু সেগুলো দেয়া হয় নাই। সৈয়দ বংশে শুধু যে দুইজনই শাসক ছিল, যে খিজির খান আর মুবারক
মুবারক শাহ ছিল সেটা না, সেটা দিই না। আরও এই ইতিহাস অনেক বড়, সেই ইতিহাসগুলো এত বেশি ইতিহাস বইয়ে অন্তর্ভুক্ত করে না, কারণ যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেইগুলোই অন্তর্ভুক্ত করছে। অর্থাৎ লোদি বংশের মধ্যে ইব্রাহিম লোদি নিয়েই বেশি আলোচনা হয়, তাই ইব্রাহিম লোদিটাই দেওয়া হয়েছে, কারণ ইব্রাহিম লোদি থেকে বিভিন্ন প্রশ্ন আসে, কিন্তু লোদি বংশে অন্যান্য রাজাদের থেকে তেমন প্রশ্ন আসে না বলে সেগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই। তার মানে এটা আবার ভেবে নেবেন না যে শুধু লোদি বংশে শুধু ইব্রাহিম লোদি ছিল আর বাকিরা ছিল না, সৈয়দ বংশে শুধু খিজির খান আর মুবারক শাহ ছিল, এমনটা নয়।